আমি বরফকে ছাড়লেও বরফ আমাকে ছাড়বে না, যেখানেই যায় না কেন, কাশ্মীর সিকিম সব জায়গায় পেয়ে যাবো বরফ আর স্নোফলস। এই হাতে স্নো পড়ছে, হাতে স্নো পড়ছে, চারের উপর স্নো। সবাই মিলে বরফে আমরা এনজয় করছি, ভাবতে পারিনি যে এখানে স্নোফলস পেয়ে যাবো। কেমন এনজয় কেমন হচ্ছে? খুব ভালো, খুব খুব ভালো। সিঙ্গেল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সব তুলছি। হ্যাঁ 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 কি স্নোফল, এই তো তুলে দিচ্ছি। সিল্ক রুটের প্রথম পর্বে আপনারা দেখেছিলেন আমরা কলকাতা থেকে গরিব রথে চেপে নিউ জলপাইগুড়ি পৌঁছাই। সেইখান থেকেই গাড়িতে করে যাত্রা শুরু হয় আমাদের সিল্ক রুট অভিযানের। প্রথম দিনে রাতে থাকার ব্যবস্থা ছিল মনোরম সিলারিগাঁওয়ে। সিলারিগাঁওয়ের অপার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করে দেয়। পাহাড়, সবুজ বন আর শান্ত পরিবেশের প্রেমে পড়ে যাই আমরা সবাই। পরের দিন সকালে সিলারিগাঁও থেকে চেক আউট করে রওনা দিই নতুন গন্তব্যের উদ্দেশ্যে। পথে আমরা দর্শন করি সিদ্ধিবিনায়ক টেম্পল, রংলি বাজার এবং মনোমুগ্ধকর কিউখলা ওয়াটারফলস। এসব দর্শনীয় স্থান ঘুরে আমরা পৌঁছে যাই পদ্মাচেনে। পদ্মাচেনের হোমস্টেতে কাটানোর সময় ছিল এক স্বর্গীয় অনুভূতি। হোমস্টের আতিথেয়তা, আন্তরিক ব্যবহার এবং যত্নশীল সেবায় আমরা সত্যি আপ্লুত হয়ে পড়েছিলাম। সেদিনের রাতটি আমরা পদ্মাচেনেই কাটাই। পরের দিন ভোরবেলায় আমাদের সবাইকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছিল, কারণ সেদিনই ছিল সিল্ক রুট ভ্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। আমাদের সামনে ছিল একাধিক দর্শনীয় স্থান ঘুরে দেখার পরিকল্পনা। তাই দিনের শুরু থেকেই ছিল উৎসাহ, উত্তেজনা আর নতুন অভিজ্ঞতার অপেক্ষা। বড়দীপ, সুপ্রভাত। সকাল সকাল ভেজ ম্যাগি খেয়ে আমরা বেরোবো, ঠিক আছে? আশা করছি আজকে বরফ পাবো এবং ওয়েদারটাও ক্লিয়ার থাকবে। বাজে বলছে, বাজে নাকি দেখা যাক কি হয়, কপালে কি লেখা রয়েছে। এই দিদি আমাদের ভেজ ম্যাগি দিচ্ছেন। গুড মর্নিং। গরম গরম ম্যাগি, বাস বাস বাস। পদমচেন সিকিমের পূর্ব জেলায় অবস্থিত একটি ছোট ও শান্ত পাহাড়ি গ্রাম। এটি ঐতিহাসিক সিল্ক রুটের অংশ এবং জুলুকের খুব কাছাকাছি অবস্থিত। গ্রামের উচ্চতা প্রায় 60 থেকে 8000 ফুট, তাই এখানকার আবহাওয়া সারা বছরই মনোরম থাকে। পদমচেন ও সিল্ক রুট এলাকার প্রবেশের জন্য ভারতীয় পর্যটকদের সাধারণত ইনার লাইন পারমিট বা প্রোটেক্টেড এরিয়া পারমিট প্রয়োজন হয়, যা রংলি চেকপোস্টের মাধ্যমেই করা হয়। পদ্মাচেন থেকে জুলুক রাস্তা এমনিতেই পাহাড়ি, আর বর্ষা বা বর্ষার পর অনেক সময় কাদা, ধস বা রাস্তা নরম হয়ে যাওয়ার কারণে কিছু অংশ বেশ খারাপ হয়ে যায়। বিশেষ করে রংলি, পদমচেন, জুলুক, সিল্ক রুটের এই অংশে বর্ষাকালে রাস্তা পিচ্ছিল ও কাদাময় হওয়া অস্বাভাবিক নয়। আপনারা যে একটি ছোট গাড়িকে কাদায় আটকে যেতে দেখেছেন বা অন্য ড্রাইভাররা মিলে ঠেলে তুলছেন, সেটাও পাহাড়ি রাস্তায় প্রায়ই দেখা যায়। এই সব জায়গায় স্থানীয় ড্রাইভারদের মধ্যে এক ধরনের সহযোগিতার মনোভাব থাকে। কেউ সমস্যায় পড়লে অন্যরা সাহায্য করেন। সবচেয়ে ভালো বিষয় হলো ওই অংশটা পার হওয়ার পরে আর খারাপ রাস্তা আমরা পাইনি। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে থাম্বি ভিউ পয়েন্টে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 11,200 ফুট উপরে। আর কিছুক্ষণ আগে আমরা পার করলাম হচ্ছে জুলুক, সেটা 10,000 ফুট উপরে। আচ্ছা, এই থাম্বি ভিউ পয়েন্ট এইখান থেকে না, এই যে আমরা যে এই জায়গাটা কিন্তু ওল্ড সিল্ক রুট, মানে হচ্ছে পুরনো রেশম পথ, এবং এখান থেকে আগে ব্যবসা বাণিজ্য করা হতো। তো এইখানে দাঁড়িয়ে থাম্বি ভিউ পয়েন্ট মানে হচ্ছে এই যে আমরা ঘুরে 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 আসলাম না এসব রাস্তা, এইখানে উপর দিয়ে 30খানা হেয়ারপিন বিন দেখা যায়, এখানে হেয়ারপিন ব্যান্ড দেখা যায় এখানে 30খানা। কিন্তু এখন দুর্ভাগ্যবশত কিছুই দেখা যাচ্ছে না, তার কারণ পুরো জায়গাটা মেঘে ঘিরে ধরে রয়েছে। আর এই যে এই জায়গাটার নামকরণ কিন্তু এখানকার যে সিভিল ইঞ্জিনিয়ার ছিল তার অনুসারে হয়েছে এই জায়গাটার নাম। আর এই জায়গাটা না রডোডেনড্রন পুরো ভর্তি রয়েছে, কিন্তু আনফর্চুনেটলি এখানকার যে ভিউ পয়েন্ট, এই হেয়ারপিন ব্যান্ড যে ভিউ পয়েন্ট, সেটাও দেখা যাচ্ছে না। আর এখানকার কাঞ্চনজঙ্ঘার মানে একটা প্যানোরামিক ভিউ দেখা যায়, সেটাও দেখা যাচ্ছে না। এই যে এইসব জায়গাগুলো না পুরো হেয়ারপিন ব্যান্ডগুলো দেখা যায়, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে মেঘ একদম পুরো ভর্তি। এইখানে এই রডোডেনড্রন গাছ আপনারা দেখতে পাবেন। আর এই রডোডেনড্রনের
জুসও কিন্তু পাওয়া যায়। তবে সত্যি কথা বলতে থাম্বি ভিউ পয়েন্ট আমাকে একটু নিরাশাই করেছে। পাহাড়ের চূড়ার বদলে চোখের সামনে ছিল মেঘ আর কুয়াশার পর্দা। যাই হোক, থাম্বি ভিউ পয়েন্টের সেই সাময়িক নিরাশাকে পেছনে ফেলে আমরা এবার রওনা দিলাম নাথাং ভ্যালির পথে। পূর্ব সিকিম সিল্ক রুটের অন্যতম জনপ্রিয় এবং জনবিরল জায়গা নাথাং ভ্যালি। চলে এসেছি আমরা সেইখানেই, এবং এই নাথাং ভ্যালি 13,500 ফুট উচ্চতায় অবস্থিত। এই যে এই নাথাং ভ্যালি গ্যাংটক থেকে প্রায় 92 কিলোমিটার দূরে, এবং এই নাথাং ভ্যালিতে আসার সময় আমরা জুলুক, তারপরে হচ্ছে লুংচুং ভিলেজ এবং থাম্বি ভিউ পয়েন্ট এইসব পেরিয়ে আমরা এখানে এসেছি। এবং শীতকালে এই জায়গাটা না পুরো বরফে ঢাকা থাকে, আর শীতকাল পেরিয়ে গেলে এই যখন গ্রীষ্মটা শুরু হয় তখন এই পুরো জায়গাটা মানে ইয়াকে চারণভূমি হয়ে যায়। গরম গরম মোমো ভাই নাথাং ভ্যালির সামনে, কিচ্ছু করার নেই, খেতেই হবে। বহুত খিদে পেয়েছে, আগে মোমোটা খেয়ে নিই, তারপরে চা খাবো। নাথাং ভ্যালির সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি পুরনো বাবা মন্দিরের দিকে। আর এই পথেই যতই এগোচ্ছি ততই যেন চারপাশে বরফের পরিমাণ বেড়েই চলেছে। রাস্তার দুপাশে সাদা বরফের চাদর দেখে আমরা যেমন ভীষণ উচ্ছ্বসিত হয়ে পড়েছিলাম, তেমনি শীতের তীব্রতাও বেশ অনুভব করছিলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম বাবা হরভজন সিং মন্দিরে। বাবা হরভজন সিং সম্পর্কে আলাদা করে বলার কিছুই নেই। দেশের জন্য তিনি যে অসীম সাহস, নিষ্ঠা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছিলেন সেই কাহিনী আজও সকলেরই জানা। চলে এসেছি আমরা ওল্ড বাবা মন্দিরে। আর এই ওল্ড বাবা মন্দিরে কিন্তু এই সময় বরফ পাওয়া যায় না, কিন্তু আমরা এই সময় বরফ পেয়েছি এবং বিভৎস ঠান্ডা লাগছে। নন্দদা দারুণ সার্ভিস দিচ্ছে। ওহো, থ্যাংক ইউ। আমি এটা ওটা কিন্তু পাই না কিন্তু। না না, এটা শোরুম আছে, শোরুমে আপনাদের জুতো খুলে তারপরে উপরে প্রবেশ করতে হবে। এটাই কিন্তু অ্যাকচুয়াল বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির যেটা, এটা অ্যাকচুয়াল। আর যেটা নিউ বাবা মন্দির সেটা পরে ক্রিয়েট করা হয়েছে। থ্যাংক ইউ স্যার। এই বাবা হরভজন সিং এই মন্দিরে পাঞ্জাবিরা যেভাবে সেবা করে যাচ্ছে, মানে ওরা না থাকলে সত্যি আমরা এখানে আসতে পারতাম না। কখন মানুষের শরীর খারাপ হয়ে যায়, এরা বাঁচানোর জন্য সবসময় রেডি, ঠিক আছে, আর আপনাকে সেবা দেওয়ার জন্য সবসময় রেডি। এখন বড় একটা চা নিয়ে নিলাম এখান থেকে। আমি বললাম এনাদেরকে যে পাঞ্জাবিরা রয়েছে বলে কিন্তু ভারত রয়েছে। এবার বরফের প্রাচুর্য যেন আরও বেড়ে গেল। সেই সাদা বরফে মোড়া পথ ধরে আমরা এগিয়ে চললাম কুপুপ গ্রামের দিকে। গাড়ির জানালার বাইরে তাকালে দূরের অনেক কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। চারপাশে ঘন কুয়াশা আর মেঘের আস্তরণে প্রকৃতি যেন এক রহস্যময় রূপ ধারণ করেছিল। অনেক দৃশ্যই ঝাপসা হয়ে ধরা দিচ্ছিল আমাদের চোখে। তবে কুপুপ গ্রামে পৌঁছাতেই আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করলো। কুয়াশার পর্দা সরে যেতে লাগলো আর আশেপাশের দৃশ্য স্পষ্ট হতে লাগলো। একই সঙ্গে বরফের প্রাচুর্যও কিছুটা কমে গেল। এইখানে দুখানা লেক রয়েছে, একটা হচ্ছে বড় এলিফ্যান্ট লেক, একটা হচ্ছে ছোট এলিফ্যান্ট লেক। এলিফ্যান্ট লেক কেন বলছে, এই লেকটাকে ওপর থেকে অনেকটা এলিফ্যান্টের মতন লাগে। ওই যে সুর দেখুন, ওই সুরের মতন যাচ্ছে সুরটা। আর এটা হচ্ছে এলিফ্যান্ট, এই হচ্ছে লেজ। এটা হচ্ছে বড় এলিফ্যান্ট লেক, আর এর ছোটটা হচ্ছে ছোট এলিফ্যান্ট লেক। রহস্যময় প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে এবার আমরা রওনা দিলাম আমাদের আজকের সবচেয়ে রোমাঞ্চকর গন্তব্য নাথুলা পাসের উদ্দেশ্যে। তবে এইখানে পৌঁছানোর পথটা একেবারেই অন্যরকম। পথে পথে বারবার থামতে হয়, কারণ পুরো এলাকা জুড়ে মোতায়েন রয়েছে আমাদের সেনাবাহিনী। তাদের নির্দেশ মেনেই গাড়ি চালাতে হয়, কখন এগোতে হবে, কখন থামতে হবে, সব কিছুই নির্ধারণ করেন আমাদের দেশের সেই সাহসী সৈনিকরা। আমরা এখন আছি হচ্ছে নাথুলা পাস থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। আর
এখানে বলতে গেলে এই যে মানে মেঘের এখানে দাঁড়িয়েছি তো ভিজে যাচ্ছি রীতিমতন, মানে মেঘ একদম পুরো এগোচ্ছে, দৌড়াচ্ছে আমাদের পাশ দিয়ে, আমরা বুঝতে পারছি। বেশ কিছুক্ষণ আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকার পর অবশেষে আবার যাত্রা শুরু করার অনুমতি মিলল। নাথুলা পাস তখন আর খুব বেশি দূরে নয়, কিন্তু হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তন চোখে পড়ল। আকাশের রং, বাতাসের শীতলতা আর চারপাশের পরিবেশ যেন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল তুষারপাত আসন্ন। আমার ধারণাই সত্যি হলো, কিছুক্ষণের মধ্যেই শুরু হলো বহু প্রতীক্ষিত স্নোফলস। এ যেন পাহাড়ে এসে প্রতিটি বাঙালির চিরকালের স্বপ্ন পূরণের মুহূর্ত। আমি বরফকে ছাড়লেও বরফ আমাকে ছাড়বে না, যেখানেই যায় না কেন, কাশ্মীর, সিকিম সব জায়গায় পেয়ে যাব বরফ আর স্নোফলস। স্নোফলস একদম। আর কি চাই? প্যাকেজ প্রাইস বেড়ে গেছে কিন্তু। এই হাতে স্নো পড়ছে, হাতে স্নো পড়ছে, চারের উপর snow। এটা কিন্তু ব্লগিং এ দেবে কিন্তু। একদম একদম। গেস্টরা ভীষণ ভীষণ আনন্দ পেয়েছে বরফের সঙ্গে স্নোফলস। এই মে মাসের 3 তারিখে আমরা স্নোফলস পাচ্ছি আর বরফ পাচ্ছি, এর থেকে আর বড় ব্যাপার কি হতে পারে? কি হতে পারে আর? মজা দিচ্ছে। আপনারা আসুন, আমরা ইউটিউব থেকে আপনারা আসুন 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 আসুন, আনন্দ চলে আসো পরে। নাথুলাতে পাশে না ঢুকতে পারলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই তো এইখানেই মজা করে নিচ্ছি আমরা সবাই। আমরা বরফের মধ্যে এনজয় করছি, স্নোফলস হচ্ছে সিকিমে। আজকে মে মাসের 3 তারিখ, সবাই মিলে বরফে আমরা এনজয় করছি। ভাবতে পারিনি যে এখানে স্নোফলস পেয়ে যাবো। কেমন এনজয় কেমন হচ্ছে? খুব ভালো, খুব খুব ভালো। ভালো। সিঙ্গেল? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সব তুলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস, কি স্নোফল! এই তো তুলে দিচ্ছি। এই স্নোফলস এর মজা নিচ্ছেন দাদারা। দাদা দিও কিন্তু ছবি। হ্যাঁ একদম। দাদা কোনখান থেকে এসেছেন একবার বলে দিন? সোনারপুর থেকে, তাই তো? এখন আসি সোনারপুর থেকে এসছে। বেশ কিছুক্ষণ তুষারপাতের অপূর্ব সৌন্দর্য উপভোগ করার পর আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের বহু প্রতীক্ষিত গন্তব্য নাথুলা পাসে। চারপাশে বরফে মোড়া পাহাড়, কনকনে ঠান্ডা হাওয়া আর সীমান্তের গম্ভীর পরিবেশ যেন মুহূর্তের মধ্যেই আমাদের মনে এক অন্যরকম অনুভূতির জন্ম দিল। কি বলেছিলাম? আমি বরফের পেছন চাইলেও বরফ আমার পেছন ছাড়বে না। কি সুন্দর স্নোফলস হচ্ছে দেখুন। মে মাসে সিকিমে এরকম বরফ, লোকজন হাসবে যে কিরে ভাই, মে মাসে তুই এক্সপেক্ট করছিস সিকিমে এসে বরফ, আর দেখুন কি সুন্দর স্নোফলস পাচ্ছে, একদম তুলোর মতন বরফ পড়ছে, তুলোর মতন। এখানে যাওয়ার সিঁড়িটা একদম পুরো বরফে বরফ হয়ে গেছে, দেখুন লোকজন উঠতেই পারছে না, খুব সমস্যা। এই যে এখানে তো পুরো সিঁড়ি ছিল, পুরো বরফে জমে হয়ে গেছে পুরো, দেখুন পুরো একদম রিস্ক হয়ে গেছে। আপনাদের অনেকেই হয়তো জানা আছে নাথুলা পাসের উচ্চতার কারণে এইখানে শ্বাসকষ্টের সমস্যা হওয়া খুবই স্বাভাবিক। তার ওপর সেদিন প্রবল তুষারপাতের কারণে ওপরে ওঠার সিঁড়িগুলো বরফে ঢেকে গিয়েছিল, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছিল। যাই হোক, সমস্ত সতর্কতা মেনে আমরা ধীরে ধীরে ওপরে উঠলাম। আর আশ্চর্যের বিষয়, আমি যখন ওপরে গিয়ে দাঁড়ালাম ঠিক তখনই কর্তৃপক্ষ নাথুলা পাসে প্রবেশ বন্ধ করে দিল। বলা যায় অল্পের জন্যই সেই ঐতিহাসিক স্থানটি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম। তবে আসল চ্যালেঞ্জ ছিল নিচে নামার সময়। বরফে ঢাকা পিচ্ছিল সিঁড়ি বেয়ে নামতে অনেক পর্যটককে হড়কে পড়তে দেখলাম। কেউ সামনে নিতে পেরেছেন, আবার কেউ ছোটোখাটো বিপত্তির মুখেও পড়েছেন। বলতে কোনো দ্বিধা নেই, কলকাতা থেকে সবচেয়ে কাছাকাছি কোথাও যদি তুষারপাত বা বরফের অভিজ্ঞতা পেতে চান তাহলে সিকিমই হবে সেরা বিকল্প। নাথুলা পাসের রোমাঞ্চকর অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে এইবার আমরা নিচের দিকে নামা শুরু করলাম, অর্থাৎ গ্যাংটকের পথে রওনা দিলাম। আর এই পথেই পড়বে অপূর্ব সুন্দর ছাঙ্গু লেক, যা সিকিম ভ্রমণের অন্যতম আকর্ষণ। সামনে দেখা যাচ্ছে ছাঙ্গু লেক। আগের থেকে রাস্তা অনেকটাই চওড়া হয়ে গেছে,
যদিও সেদিন আকাশটা ছিল পুরো মেঘে ঢাকা, তবুও গাড়ির জানালা দিয়ে ছাঙ্গু লেকের সৌন্দর্য ছিল চোখে পড়ার মতন। পাহাড়ের গা বেয়ে নেমে আসা মেঘ আর মেঘলা আবহাওয়ার মধ্যে লেকটাকে যেন আরও বেশি সুন্দর লাগছিল। চলে এসেছি ছাঙ্গু লেক, মানে তসমকো লেক। আর এখানে এসে আমরা পাচ্ছি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, ওপরে প্রচণ্ড স্নোফলস হচ্ছে। বেরিয়ে চলে এসেছি, ভালো হয়েছে। তার কারণ হচ্ছে যত ওখানে আটকে থাকবো তত জ্যাম হবে। আর এখানে সেরকম কোনো বরফ নেই, আপাতত ঝিরঝির বৃষ্টি হচ্ছে। বরফ আছে ওই আর কি, ওই কী বলবো, ওই নুন টুন পড়ে থাকে যেরকম লাগে সেরকম আর কি আছে। এই ছোটোখাটো বরফ আছে। আর দেখে নিন, এই হচ্ছে ইয়াক আই লাভ সিকিম লেখা রয়েছে। আপনারা যদি ওই মার্চ মাসে আসেন বা এপ্রিল মাসে আসেন, এখানে প্রচণ্ড বরফ পাবেন। আমি যখন প্রথমবার ছাঙ্গু লেকে এসেছিলাম সেই সময় ওই একই মৌসুমির হাত ধরেই এসেছিলাম বিয়ের পর, এবং প্রচণ্ড পরিমাণে বরফ পেয়েছিলাম এবং ফার্স্ট স্নোফল পেয়েছিলাম আমাদের লাইফে। আর এর ওপর আর যেতে পারিনি, বাবা মন্দির আর নাথুলা যেতে পারিনি সেই সময়, ছাঙ্গু থেকেই ব্যাক করে গেছিলাম। তো আজ থেকে প্রায় 12 বছর আগেকার ঘটনা সেটা বলছি। আবার 12 বছর পর এই ছাঙ্গু লেকে আমি আসলাম। সেই সকাল থেকেই আমরা পদমচেন থেকে যাত্রা শুরু করেছিলাম। এখন আমরা গ্যাংটকের দিকে এগিয়ে চলেছি। আজ রাতে থাকার ব্যবস্থা গ্যাংটকেই। সারাদিনের দীর্ঘ সফরে সবাই বেশ ক্লান্তই হয়ে পড়েছিল, তাই সুযোগ পেয়ে গাড়িতেই সবাই একটা ছোট্ট পাওয়ার ন্যাপ সেরে নিল। তবে গ্যাংটকে পৌঁছে একটা বিষয় বেশ অবাক হলাম, এত উঁচু পাহাড়ি শহরে এসেও তেমন একটা ঠান্ডা অনুভূত হচ্ছিল না। ফাইনালি চলে এসেছি গ্যাংটকের রুমে। হোটেলে চেক ইন করে নিয়েছি। বাপ রে বাপ, রাস্তায় বৃষ্টি। ও নিচে যখন নামলাম তখন বৃষ্টিটা অনেকটাই কমে রয়েছে। ঠিক আছে, গ্যাংটকের রুমটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের গ্যাংটকের রুম, দেখে নিন। এখানে একটা বেড রয়েছে, এখানে দুজন শুতে পারবে। আর এখানে টিভি রয়েছে, দুখানা জলের বোতল দিয়ে গেছে। এখানে একটা কভার রয়েছে, এই কভারে আমি লাগেজটা ঢোকাবো আমার। আর এই হচ্ছে ওয়াশরুমটা নিট ক্লিন আছে, গিজার আছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে। তো সব মিলিয়ে ভালোই রুমটা। আচ্ছা, এই হচ্ছে আমরা এখন আসলাম। আমরা এসে এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করব। এখন সময় হচ্ছে 5:56। এখন আমরা করব লাঞ্চ, ঠিক আছে? তো চলুন ফ্রেশ হয়নি। ও আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক কেটল আছে। চলে এসছে ভাত, আলু চোখা আর ডাল আসছে। এরপরে হচ্ছে মাছের ঝোল। এই দিয়ে করবো আমরা আজ লাঞ্চ। পরিকল্পনা ছিল সন্ধেবেলা এমজি মার্গে একটু ঘুরতে যাওয়ার, কিন্তু শরীর যেন অন্য কথাই বলছিল। শুধু রাতে খাবারের সময় আবার নিচে নামলাম। সেদিন মেনুতে ছিল পোলাও আর চিকেন কষা। কেমন হচ্ছে আজ খাবার রাত্রে? পোলাও আর মাংস, তাই তো? ভালো হচ্ছে তো? যা, এনজয় করলে? আজ দারুণ এনজয় করলে না? অনন্তদা, কি খবর? একদম তো ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস। এই তো বৌদি, কে তো মনু? 2 থেকে 72 সবাই খেতে পারবে। হ্যাঁ, 2 থেকে 72 সবাই খেতে পারবে। 2 থেকে 72 সবাই খেতে পারবো। ঠিক আছে, একদম নরম চিকেন। ভালো, খুব সুন্দর। চলুন খাওয়া দাওয়া করা যাক, ঠিক আছে? সবাই মিলে কালকে সকালে দেখা হচ্ছে। বাই। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। এবং আজকে আমাদের গ্যাংটকের শেষ দিন, কারণ হচ্ছে আর কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে যাব। হাতে অলরেডি চা চলে এসছে। এরপর আমরা ব্রেকফাস্ট করব, যেটা কিনা হচ্ছে পুরি আর সবজি। তো যাই হোক, আমাদের গেস্টরা ভীষণ খুশি, এবং যেরকমভাবে আমরা সার্ভিস দিয়েছি লোকজনকে, এবং কালকে যে স্নোফলস এবং বরফ পেয়েছে, আনন্দের একদম আত্মহারা হয়ে গেছে সবাই। এবং আমারও খুব ভালো লেগেছে, হ্যাঁ, যে তারা খুশি হয়েছেন, এবং খাবার দাবার বলুন বা হোটেল বলুন, খুব ভালোভাবে আমরা এই পরিষেবাটা দিতে পেরেছি। আমাদের যেরকম পরবর্তী ট্যুর রয়েছে, সামনে ইলিশ আসছে, ইলিশের সময় আসছে, তাই জন্য আমাদের সুন্দরবনে ইলিশ উৎসব রয়েছে। পুজোর সময় 2-3টে ট্রিপ রয়েছে, সিমলা মানালি থাকবে, অ্যাপেল কাশ্মীর থাকবে। ছুটিটা শেষ হয়ে আসলো, এবং সত্যি মানে মনটা একটুখানি ভারাক্রান্ত যে ঘোরাও শেষ, ছুটিও শেষ, এবং বাড়ির পথে রওনা দিতে হবে। যাই হোক, একটা শেষ হয় যখন একটা শুরু হয়। আপাতত ব্রেকফাস্টটা করে নিই আমরা, ঠিক আছে? চাটা খেয়ে ঘুগনি দিয়ে ছোলার ডাল আর হচ্ছে গরম গরম ফুলকো লুচি, আমাদের আজকে ব্রেকফাস্ট। তিস্তার ভালোবাসাকে বুকে নিয়ে আবার বাড়ি পথে যাত্রা শুরু করলাম।
তবে শুধু এই সফরেই সমাপ্তি নয়, আমাদের গ্রুপ ট্যুরের সামনে অপেক্ষা করছে আরও অনেক নতুন নতুন গন্তব্য আর অসাধারণ অভিজ্ঞতা। বর্ষাকালে রয়েছে সুন্দরবনের ইলিশ উৎসব, দুর্গাপুজোর সময় কাশ্মীরে অ্যাপেল ফেস্টিভ্যাল, আবার একই সময় দার্জিলিং, দাওয়াপানি, শিটং সফর, যখন শিটং জুড়ে শুরু হয় বিখ্যাত অরেঞ্জ ফেস্টিভ্যাল। কালী পুজোর আগে রয়েছে সিমলা, কুলু, মানালি, তখন পাহাড় জুড়ে দেখা মিলবে টাটকা আপেলের। এইভাবেই একের পর এক আকর্ষণীয় গ্রুপ ট্যুর নিয়ে আমরা আপনাদের সঙ্গে পথ চলতে চাই। আর সবচেয়ে বড় কথা, ভ্রমণ যেন সবার সাধ্যের মধ্যেই থাকে, সেই চেষ্টাই সব সময় করি। অযথা বাড়তি খরচ চাপিয়ে নয়, সৎ ও স্বচ্ছ ব্যবস্থাপনায় সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা দেয়াই আমাদের মূল লক্ষ্য। বর্তমানে দাঁড়িয়ে আছি হচ্ছে এনজিপি রেলওয়ে স্টেশনে এবং নিয়ে নিয়েছি হচ্ছে কেশর পেস্তা আইসক্রিম। সাকসেসফুলভাবে গ্রুপ ট্যুর কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি এই স্টেশনে। আমরা ধরবো হচ্ছে দার্জিলিং মেল এবং আমাদের ট্রেন হচ্ছে 7:35-এ, তাই তো ভাই? হ্যাঁ, 7:30। 7:35, 7:35? 7:30-এ আর চলে যাবে হচ্ছে শিয়ালদা। ঠিক আছে, ট্রেন আসুক, আমরা উঠি, ততক্ষণে এখন খাচ্ছে আইসক্রিম। আমরা হচ্ছে আইসক্রিম। প্ল্যাটফর্মে আমাদের দার্জিলিং মেল ঢুকিয়ে দিয়েছে এবং আমাদের সমস্ত যাত্রী টিকিট কনফার্ম, কোনো আরএসি না এবারে, আগেরবার যেমন আরএসি ছিল এবারে সবার টিকিট কনফার্ম। ভিডিওটা শেষ করার আগে মনে পড়ছে মান্নাদের সেই অসাধারণ লাইনটা, আবার হবে তো দেখা, এই দেখা শেষ দেখা নয়। এই আশাতেই আজকের পর্ব শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।